পুলিশ এখনো জানে না হাদি হত্যার প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ দেশেই আছে নাকি দেশের বাইরে চলে গেছেন। আজকে রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। কারণ ফয়সাল করিমের বাংলাদেশ সীমান্ত পার হওয়া সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য তারা পাননি। তদন্ত করেছেন, তদন্ত করে তারা এটি পাননি। আমরা জানি এ বিষয়ে সুস্পষ্ট অগ্রগতি প্রত্যাশা করে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এছাড়াও তারা আরো কিছু শর্ত দিয়েছিল সরকারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের সংবাদ সম্মেলনে সাধারণত উপস্থিত থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তবে আজকে তিনি উপস্থিত ছিলেন না এবং ছিলেন না স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও। হাদিকে গুলি করার ঘটনায় আগেই ফয়সাল করিম মাসুদ নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে, এবং তিনি যে ছাত্রলীগের নেতা এটি নিয়ে আবার নানান বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো এই ফয়সাল করিম মাসুদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজ এবং নানান সোর্স কাজে লাগিয়ে তারা এটি নিশ্চিত হয়েছে। যদিও যেটি বলছিলাম, এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ফয়সালের উনি জেলে গিয়েছিলেন ক্রাইম করে, সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে বাইরে এসেছেন এবং হাদির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, বিভিন্ন এই বলয়ের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে কিন্তু অনেক ধরনের আলাপ আছে এবং তুমুল বিতর্কও আছে এটি নিয়ে। আমি সেই আলোচনাটি করছি না এখন। যেখানে বিএনপি এবং জামাতের এই ফয়সাল করিম মাসুদকে নিয়ে, তার জামিন নিয়ে বিএনপি এবং জামাতের দুজন তারকা নেতা বলবো আর কি, এই সময়ে তারা বেশ আলোচিত, তাদের নামও কিন্তু আলোচনায় এসেছে। এই ঘটনায় আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা 12 তারিখে এই ঘটনার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেছিলেন ফয়সাল করিম সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন বলে তারা ধারণা করছেন। নিশ্চয় তারা তাদের সূত্র থেকে সংবাদ পেয়েই তারা এটি বলেছিলেন। কিন্তু 8 দিন শেষে আজকে যখন তারা সংবাদ সম্মেলনে কথা বললেন, এই 8 দিনের তদন্ত শেষে দেখা গেল যে এ সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে নেই। এই ঘটনায় ফয়সাল করিমের মা, বাবা, স্ত্রী, শ্যালক সহ মোট 13 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে যেটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চ যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, সেটিও কিন্তু শেষ হয়েছে আজকে, অর্থাৎ 21 ডিসেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হয়েছে। তারা তো এটি বলতে পারেনি এবং তাদের যে আলটিমেটামের সঙ্গে দাবি ছিল এই সময়ের মধ্যে 21 ডিসেম্বর সন্ধ্যার মধ্যে আসামিদের বিষয়ে তথ্য জানাতে হবে। জানাতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। আগেই বলেছি আজকের সংবাদ সম্মেলনে এই দুজন উপস্থিত ছিলেন না। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারীর পদত্যাগ নিশ্চিত করতে বিক্ষোভ সমাবেশ এবং ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এছাড়া তাদের আরো যে শর্তের কথা বললাম, সেখানের ভিতরে ছিল যে সামরিক বেসামরিক গোয়েন্দা সদস্যদের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ সমর্থকদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা। তারা ধারণা করছেন আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সমর্থকরা এখানে আছেন, তাদের কারণেই প্রকৃত সত্যের কাছে পৌঁছতে পারছেন না। যাই হোক, এই মামলার জটিলতা তৈরি হচ্ছে কিন্তু প্রতিটি পদক্ষেপে। যদি একটু গভীরভাবে আমরা দেখতে যাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে কেউ কেউ দাবি করেছেন সন্দেহভাজন দুজন ভারতে পালিয়ে গেছেন, এসেছে, আপনারা হয়তো দেখেছেন। আবার বিদেশ থেকেও কেউ কেউ এই ঘটনায় নানান ধরনের তথ্য দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, নানান ভিডিও ক্লিপ দিচ্ছেন। এসব বিষয়ে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আজকের সংবাদ সম্মেলনে, ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেছেন, আমরা সব তথ্যই যাচাই বাছাই করছি, কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলার মতো কোনো তথ্য হাতে আসেনি বা কিছু পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আপনারাও জানেন যে এর আগে 14 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল
হাদির উপর হামলাকারীরা দেশ থেকে পালিয়ে গেছেন, যেটা বললাম তদন্ত কর্মকর্তারা বলেছেন, এই ভিত্তিতেই ডিএমপি আসলে এটি বলেছে। কিন্তু তদন্তে যখন তারা করেছে সেখানে তারা ইমিগ্রেশন ডাটাবেজে এই ধরনের কোনো তথ্য তারা পায়নি যে এই দুজন পালিয়ে গেছে, এবং এই জন্য তাদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে যাতে তারা বৈধভাবে দেশ থেকে পালাতে না পারে। এখন বৈধভাবে না যেতে পারলে কি হবে? বাংলাদেশ থেকে তো অবৈধভাবে আর কোথাও না হোক ভারতে যাওয়া যায়, মিয়ানমারে যাওয়া যায়, সমুদ্রপথে নানান ধরনের পথ খোলা আছে। এখন অবৈধ পথে তারা পালিয়েছে কিনা এরকম একটি খবর এসছে যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা পালিয়েছে, এরকম একটি তথ্য পাওয়ার পর সেখানকার মানব পাচারকারী চক্রের দুজন সদস্যকেও গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর ঢাকায় গুলিতে গুরুতর আহত হয়েছেন শরীফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল, এবং 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপরই আপনারা দেখেছেন যে দেশ জুড়ে এক ধরনের তাণ্ডব, এক ধরনের ধ্বংসলীলা শুরু হয়েছে। এই তাণ্ডব লীলা ধ্বংসযজ্ঞের ভিতরে কি দেখা গেছে যে আওয়ামী লীগের কতিপয় নেতার বাড়ি ঘর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। চট্টগ্রাম এবং খুলনায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়েছে। ঢাকায় প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ছায়ানট, উদীচী এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। এর পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর ধ্বংসপ্রাপ্ত বাড়িটি, যেখানে আসলে কিছুই নেই, সেটি আবার সেখানে নতুন করে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্ক কিন্তু করছেন অনেকে। মানে হাদি হত্যার কারণে লাভ কার ক্ষতি কার এটি নিয়ে ব্যাপক চর্চা আছে, এটি নিয়ে বিশদ আলোচনা করবার প্রয়োজন নেই। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। এতে সাদিক কায়েম বিএনপি নেতা মির্জা আব্বাসকে দোষারোপ করেছেন, মানে চিহ্নিত করেছেন বা আঙ্গুল তুলতে চেষ্টা করেছেন সেদিকে। এটি নিয়ে বেশ তীর্যক আলোচনা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে হাদি হত্যায় জামাত এবং শিবিরের সংশ্লিষ্টতার সন্দেহ করছেন, অভিযোগ করছেন। অর্থ বিনিয়োগ কে করেছে সেসব নিয়ে তারা নানান ইঙ্গিত দিচ্ছেন। এসবগুলো আসলে আলোচনা সমালোচনার জায়গায় রয়েছে। যদিও এসব বিষয়ে কারো কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। মির্জা আব্বাস কতটা দায়ী বা জামাত আসলে দায়ী কিনা, সাদিক কায়েমের কি দায় আছে কিনা, এসব নিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে কিনা এটিও কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু সাধারণ মানুষ বলছেন, যদি তাদের ধারণাটা এরকম যে হাদি হত্যায় সবচেয়ে বেশি লাভবান হতে পারেন কে, তারা মনে করছেন সাদিক কায়েম। কারণ সাদিক কায়েম ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন। কোনোভাবে যদি বিএনপি নেতা মির্জা আব্বাসকে যদি ভিলেন বানানো যায়, বিতর্কের মুখে ফেলা যায়, তাহলে সাদিক কায়েমের জন্য সংসদ সদস্য হিসেবে নির্বাচনে বিজয়ী হয়ে আসাটা সহজ হয়ে যাবে। এরকম অঙ্ক রাজনীতিতে হতেই পারে। এগুলো নিয়ে মানুষ নানান ধরনের আলোচনা কিন্তু করছে, এবং এই কারণেই বলবো যে সাদিক কায়েমের দিকে অনেকের আঙ্গুল উঠছে। তবে বলা মুশকিল শেষ পর্যন্ত পুলিশ প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারবে কিনা। অতীতের বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি পুলিশ কিছু মামলায় চমৎকার করেছে, কিছু মামলায় করেনি। তখন আসলে বোঝা মুশকিল হয়ে যায় যে এর পেছনের রাজনীতি বা পিছনের পৃষ্ঠপোষক কিরণক কারা, তাদের অঙ্গুলি হেলনেই আসলে এই ধরনের তথ্যগুলো সামনে আসে অথবা আড়ালেই থেকে যায়। এই কারণেই বলছি প্রকৃতপক্ষে এটি শনাক্ত করতে পারবে কিনা বলা কঠিন এখনই, কারণ রাজনীতি এখানে দিন শেষে অনেক বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কিন্তু এর মধ্যে আরেকটি তথ্য সবকিছুকে যেন ছাপিয়ে গেছে। সেটা কি? সেটা হলো 20 ডিসেম্বর শরীফ ওসমান হাদির জানাজার পর অনেকেই তো কথা বলেছেন, বক্তৃতা করেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বাইট দিয়েছেন, কথা বলেছেন, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একটি দৈনিকের সম্পাদক 25 ডিসেম্বরের মধ্যে হাদির খুনিদের হস্তান্তর না করলে, তারা ভারতে চলে গেছে, সেখান থেকে যদি ভারত হস্তান্তর না করে তাদেরকে পাকড়াও করে, তাহলে ভারতীয় সত্তার বিরুদ্ধে, ভারতীয় এন্টিটির বিরুদ্ধে যুদ্ধ চালানোর হুমকি দিয়েছেন। প্রশ্ন হলো
8 দিনের তদন্ত শেষেও পুলিশ যেখানে এখনো বলতে পারছে না সন্দেহভাজন খুনিরা কোথায় আছে, দেশে না ভারতে না মিয়ানমারে না দুবাই না ব্যাংকক না সিঙ্গাপুর, বলতে পারছে না কোথায় তারা গেছে। সন্দেহভাজন খুনিরা আদৌ দেশে আছে কিনা এটিও তারা বলতে পারছেন না। সেখানে কিন্তু একজন সম্পাদক, অভিজ্ঞ সম্পাদক অবলীলায় বললেন, ভারত যদি ফেরত না দেয় তার মানে তিনি নিশ্চিত আসামিরা ভারতে পালিয়েছে। তাহলে ভারতে কোথায় আছে নিশ্চয়ই সেটি তিনি জানেন। তাহলে ভারতীয় সত্তায় যুদ্ধ মানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছেন যথার্থই, যদি তিনি জানেন যে নিশ্চিত করে যে তারা ভারতে আছে। এই জন্যই বলবো যে পুলিশের উচিত আসলে এই সম্পাদকের বক্তব্য নেওয়া, কারণ তিনি হয়তো স্পষ্ট ধারণা বা সূত্র দিতে পারবেন পুলিশকে, তদন্তের সহায়তা হবে। তখন বোঝা যাবে, মানে দুধ কা দুধ পানি কা পানি বলি না আমরা, তখন বোঝা যাবে যে পুলিশ এই তদন্ত অন্য খাতে নিতে চাইছে কিনা, অথবা ওই সম্পাদক মনগড়া কোনো তথ্য দিয়ে পুলিশ এবং জনগণকে বিভ্রান্ত করছেন কিনা, প্রকৃত সত্য আড়াল করবার চেষ্টা করছেন কিনা, সেটিও আসবে। এবং আমি মনে করি তিনি তার জায়গায় সৎ সাহসের সঙ্গে এই সহযোগিতা পুলিশকে করা উচিত। প্রকৃত খুনিকে পুলিশ গ্রেপ্তার করুক এবং শাস্তির ব্যবস্থা করুক, দেশের সব মানুষই এটা চান। ফাঁকা আওয়াজ দিয়ে কেউই যেন হাদির হত্যাকারীদের বাঁচার পথ করে না দেন, এটি আমরা প্রত্যাশা করি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তারা যে সংবাদ সম্মেলন এড়িয়ে যে খারাপ উদাহরণ সৃষ্টি করলেন, এটা কতটা গ্রহণযোগ্য হয়েছে বলে আপনারা